সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকে সম্পাদকীয়তে। আমি জাফর সাদিক। ফেব্রুয়ারিতে নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণার পর রাজনৈতিক উত্তাপ কিছুটা কমেছে। ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফার বৈঠকে সংস্কার বিষয়ে বেশ কিছু জায়গায় অগ্রগতি হচ্ছে। কিন্তু ভবিষ্যৎ শাসকদের স্বৈরাচারী হয়ে ওঠা বন্ধে যেসব বিষয়ে ঐক্য দরকার, তার অনেকগুলোই এখনও অমীমাংসিত। অথচ আগামী নির্বাচনে রাজনৈতিক দলগুলোর সম্ভাব্য আসন প্রার্থী নিয়ে হিসাব নিকাশ ও বিতর্ক শুরু হয়ে গেছে। নতুন অনেকগুলো রাজনৈতিক দলের নিবন্ধন আবেদনের কথাও শোনা যাচ্ছে। এর মাঝেই গতরাতে এনসিপির অস্থায়ী কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণে কয়েকজন আহত হওয়ার ঘটনা ঘটেছে। আবার সব পক্ষের সমালোচনার পরও মব জাস্টিস বন্ধ করা যাচ্ছে না। প্রাসঙ্গিক রাজনৈতিক পরিস্থিতি ও আগামী সম্ভাবনা নিয়ে আজকে সম্পাদকীয় আগামী রাজনীতি। আর এই সব বিষয় নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন আব্দুল তুষার, গণমাধ্যম ব্যক্তিত্ব, এবং ডাক্তার শাহাদাত হোসেন, মেয়র, চট্টগ্রাম সিটি কর্পোরেশন। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এই জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বর। এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনার শুরুতেই জানিয়ে দেব এখনকার প্রধান শিরোনামগুলো। নুরুল হুদাকে হেনস্থায় দলের জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বিএনপি, কমেছে মব সহিংসতা, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গাফিলতি পেলে পুলিশের বিরুদ্ধেও ব্যবস্থা। জামায়াতের নিবন্ধন ও দাঁড়িপাল্লা প্রতীক পুনর্বহাল করে ইসির প্রজ্ঞাপন। গণতন্ত্রের ছোট মাইলফলক সিদ্ধান্ত, বললেন নেতারা। আস্থা রাখতে চান সরকারের নিরপেক্ষতায়। শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি 1 জুলাই। পলাতক থাকা আইনজীবী নিয়োগ। আদালতে হাজির না হলে টিউলিপের অনুপস্থিতিতেই চলবে বিচার কাজ, বলছে দুদক। এবং 12 দিনের রক্তক্ষয়ী সংঘাতের পর যুদ্ধবিরতি কার্যকর। অস্ত্রবিরতি লঙ্ঘনের অভিযোগ ইসরায়েলের, অস্বীকার করেছে ইরান। দুপক্ষের আচরণে বিরক্তি প্রকাশ ট্রাম্পের। শাহাদাত ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। তুষার ভাই, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমি প্রথমে একটু তুষার ভাই আপনাকে দিয়ে এই কথা শুরু করতে চাই, এতে শাহাদাত ভাইয়ের কথা বলার ক্ষেত্রে কিছু জায়গা তৈরি হবে। যেটি আমি শুরুতে আলোচনা করছিলাম যে আমাদের সংস্কার কমিশনের, ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার 5টি বৈঠক অনুষ্ঠিত হয়েছে, কিন্তু 5টি বৈঠকের মধ্যে অগ্রগতি বললে একটা অগ্রগতি হয়েছে 70 উচ্ছেদ নিয়ে, এবং সেখানেও আবার বিএনপি ব্র্যাকেটে 2টি বিষয় যুক্ত করেছে, অর্থ বিল এবং যুদ্ধকালীন পরিস্থিতি। তারপর সেটি সবাই মিলে একটা জায়গায় এসছে। বাকি যে ঘটনাগুলো, প্রথমত হচ্ছে নির্বাচনকালীন সরকার ব্যবস্থা কি হবে, যেটি নিয়ে হচ্ছে এতদিনের একটা সংগ্রাম। দ্বিতীয়ত হচ্ছে প্রধানমন্ত্রীর মেয়াদ কত বছরে হবে। তৃতীয়ত হচ্ছে প্রধানমন্ত্রী এবং মানে সংসদ নেতা এবং দলের নেতা একই হবেন না ভিন্ন ব্যক্তি হবেন। এগুলো নিয়ে কোনো আলাপে ঐক্যমত্যে কিন্তু পৌঁছাতে পারেনি দলগুলো, এবং এগুলোই কিন্তু একটা দলের স্বৈরাচারী হয়ে ওঠার ক্ষেত্রে কিংবা একজন ব্যক্তি স্বৈরাচারী হয়ে ওঠার ক্ষেত্রে প্রধানতম একটা অস্ত্র হয়ে যায়। এই ক্ষেত্রে আপনি আসলে কি বলবেন? মূল বিষয় হচ্ছে যে স্বৈরাচারী হয়ে ওঠার জন্য আইন প্রণয়ন করে আসলে খুব একটা লাভ নাই। এই জন্য যে কারো মধ্যে যদি এই প্রবণতা থাকে এবং দলের উপরে কিংবা তার যারা অনুসারী তাদের উপরে নিয়ন্ত্রণ থাকে, তবে সে কিন্তু চাইলে স্বৈরাচারী আচরণ করতে পারে। স্বৈরাচারী হতে গেলে যে শুধু আপনাকে রাজনৈতিক নেতাই হতে হবে এমন কোনো কথা নয়। যারা অরাজনৈতিকভাবেও বিভিন্ন পদে থাকেন তারাও অনেক সময় চাপিয়ে দেন সিদ্ধান্ত এবং নিজের যা ইচ্ছা সেটাই করার চেষ্টা করেন। এই পুরো আচরণটা হচ্ছে মূলত স্বৈরাচার। ফলে প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে যে কথাটি উঠছে, প্রধানমন্ত্রীর মেয়াদ 2 বার হবে এবং 10 বছরের বেশি হবে না, অথবা মাঝখানে গ্যাপ দিয়ে আবার হওয়া যাবে। এইগুলি কিন্তু খুবই মাইনর। এই জন্য যে একজন মানুষ বাংলাদেশে প্রধানমন্ত্রী হলে 10 বছর একটানা প্রধানমন্ত্রী থাকতে পারবেন, যে এটার নিশ্চয়তা আসলে কিভাবে আমরা পাই? পরপর 2 টার্ম তাহলে তার দলকে জিততে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে তাকে 2 টার্মের পরে যদি 1 টার্ম গ্যাপ দেন তাহলে তাকে অন্তত পক্ষে প্রধানমন্ত্রী হওয়ার পরে 15 বছর বাঁচতে হবে। মানে অনেক ধরনের বিষয়াবলী রয়েছে। ফলে আমি মনে করি না যে স্বৈরতন্ত্র দমন করতে চাইলে প্রধানমন্ত্রীর মেয়াদকে শুধু নির্দিষ্ট করে দিলেই হবে। আমি মনে করি যে সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার সুযোগ, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার সুযোগ এবং দলের মধ্যে গণতন্ত্রের চর্চা বাড়িয়ে দলগুলিকে গণতান্ত্রিকভাবে নেতা নির্বাচনের সুযোগ দিলে ধীরে ধীরে দলগুলি গণতান্ত্রিক হয়ে উঠবে, এবং সেই ক্ষেত্রে প্রধানমন্ত্রীকে ব্রিটেনের প্রধানমন্ত্রীর মতো দলের কাছে জবাবদিহি করতে হবে। দেশের কাছে যেমন জবাবদিহি করতে হয়, দলের কাছেও করতে হয়। সেই ক্ষেত্রে সরকার প্রধান যদি এবং দলের প্রধান যদি আলাদা হন, কোনো সুবিধা পাওয়া যাবে কিনা? সুবিধা পাওয়া যেতে পারে, নাও যেতে পারে। কেননা ধরেন যিনি সরকার প্রধান তিনি তার পছন্দের লোককে দলের প্রধান নিযুক্ত করতেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে একবার
শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিব, তিনি দলের প্রধান এবং সরকার প্রধানকে আলাদা করেছিলেন। তাতে কি কোনো কাজ হয়েছিল? উনি যাকে ঠিক করে দিয়েছিলেন তিনিই দলের প্রধান হয়েছেন। আলাদা করে দল তো কাউকে নির্বাচিত করে নাই। তো এই বিষয়গুলি কিন্তু রয়েছে। ধরেন আপনি বংশের কাউকে দলের প্রধান এবং সরকার প্রধান এইভাবে আলাদা করলেন। শেখ হাসিনার পক্ষে এই সুযোগ খুবই ছিল যে তিনি নিজে দলের প্রধান থাকলেন, সরকার প্রধান একজনকে বানিয়ে দিলেন, দুজন শেখ হলেই তো হলো। তো এই যে প্রবণতাগুলি দূর করতে গেলে আমি মনে করি যে রাজনৈতিক সংস্কৃতির একটা গুণগত পরিবর্তন দরকার। শুধু আইন করে হয় না। যেমন একটু আগে আমি আপনার সংবাদে শুনছিলাম যে গুম প্রতিরোধে আইন করা হবে। গুম করার জন্য কি কোনো আইন ছিল? বাংলাদেশে কি কোনো আইন আছে যে আইনের বলে গুম করা যায়? তো গুম প্রতিরোধে আইন করছেন, কিন্তু আইন যদি কেউ ভাঙে, প্রতিরোধের আইন থাকলেও ভাঙে, না থাকলেও ভাঙে, কারণ সে এটা করছে, অন্যায়টা সে করছে। অপরাধী যে অপরাধ করে এটা কি কোনো আইনের বলে করে যে এটা প্রতিরোধ করার জন্য আইন বানালেই প্রতিরোধ হবে? তা কিন্তু নয়। শুধু আইন দিয়ে আমরা কোনো কিছুকে আটকাতে পারবো না। আমি মনে করি যে ঐকমত্যের জায়গায় প্রথম যে বিষয়টি 70 অনুচ্ছেদ, এটার ব্যাপারে আমাদের খুবই সতর্ক হওয়া দরকার এবং এইটা আমাদেরকে দ্রুত বাস্তবায়িত করা দরকার যে দলের নেতার বিরুদ্ধে এবং প্রধানমন্ত্রীর বিরুদ্ধে চাইলে অনাস্থা আনা যাবে এবং সরকারের বিরুদ্ধে অনাস্থা আনা যাবে এবং সেই ক্ষেত্রে স্বাধীনভাবে এমপিরা ভোট দিতে পারবেন। দ্বিতীয় বিষয়টি হচ্ছে প্রধানমন্ত্রীর মেয়াদ। আমি মনে করি যে যদি কোনো দল এইরকম হয় যে পরপর 3 মেয়াদ সে ক্ষমতায় থাকছে, তাহলে সেক্ষেত্রে তৃতীয় মেয়াদে এবং চতুর্থ মেয়াদে এইটি বাড়িয়ে দেওয়া উচিত। এখানে কিন্তু দলগুলো একটা অবস্থায় পৌঁছেছে, 5 বছরের সেই অবস্থানটা হচ্ছে যে মেয়াদ বাদ দিয়ে তারা এখন 10 বছর একটা জায়গায় এসছে এবং সেই 10 বছরের ক্ষেত্রে বিএনপি সহ আরো দুটি দল তারা একমত না, কিন্তু অন্য সবগুলো দল যারা ঐকমত্য কমিশনের আমি মিটিংয়ে মনে গেছে করি তারা গ্যাপটা একমত। বাড়িয়ে দেন। 10 বছর থাকতে পারবে একটা না, অথবা আলাদা আলাদা ভাবে, হ্যাঁ। কিন্তু 10 বছর হয়ে গেলে তাকে অবশ্যই 10 বছর গ্যাপ দিতে হবে। মেয়াদ বাড়িয়ে দেন, মাঝখানের মেয়াদটা বাড়িয়ে দেন। না, ওই যে দ্বিতীয় দফা তৃতীয় দফা আরেকবার হওয়ার সুযোগ নিয়ে অন্য দলগুলো আলোচনাই করেনি, শুধুমাত্র বিএনপি এই ক্ষেত্রে মূল ঝামেলা rigid তো আছে। তৃতীয় দফা নিয়ে, কেননা এমন দলই প্রধানমন্ত্রীর পদটা নিয়ে অনেক মাথা ঘামাবে যাদের মধ্যে থেকে প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা আছে। ছোটখাটো দলগুলি তো প্রধানমন্ত্রী হওয়া নিয়ে এই ক্ষেত্রে বিএনপি আবার আরেকটা বিষয় বলেছে, তারা একটা প্যাকেজ আলোচনা করতে চায়। সর্বশেষ যে বৈঠক হয়েছে যে এনসিসি, উচ্চ কক্ষের নির্বাচন পদ্ধতি এবং হচ্ছে প্রধানমন্ত্রীর মেয়াদ, এই তিনটাকে তারা প্যাকেজ হিসেবে আলোচনা করতে চায়। কারণ এই তিনটাতেই তাদের আপত্তি রয়েছে, কারণ এই তিনটা জায়গাতে তারা অনেকটা নিশ্চিত যে তাদের দল থেকে ভবিষ্যতে প্রধানমন্ত্রী আসবেনই। এইবার যদি নাও আসেন এরপরে আসবেন, কারণ তারা দলীয়ভাবে একটি বৃহৎ দল। এই বৃহৎ দলগুলি কিন্তু এই তিনটা বিষয় মাথা ঘামাবে। ছোটখাটো দলগুলি এটা নিয়ে খুব একটা মাথা ঘামাবে না। ছোটখাটো দলগুলি মাথা ঘামাবে অন্যভাবে, যাতে বৃহৎ দলের মধ্যে স্বৈরতন্ত্র তৈরি না হয়, যাতে করে তারা স্বাধীনভাবে রাজনীতি করার সুযোগ পায়। তারা মূলত প্রধানমন্ত্রী স্বৈরাচার ঠেকানোর চেষ্টা করছেন। কিন্তু একটা বিষয় কিন্তু মনে রাখতে হবে, দল পুরোটা স্বৈরাচারী না হলে শুধু একজন ব্যক্তি কি আসলে স্বৈরাচারী হয়? দলের মধ্যে স্বৈরাচারের সংস্কৃতি থাকে। এই যিনি স্বৈরাচার হন তাকে কিন্তু দলের সমস্ত মাথা নেতারা স্বৈরাচারিত্বটা মেনে নেন। দলের স্বৈরাচারিত্ব আপনি দূর করবেন কিভাবে? তাই না? এটাও একটা বড় প্রশ্ন আছে। কেননা এই যে বিগত সরকার যে একটা ভয়াবহ একটা কর্তৃত্ববাদিতার মধ্যে ছিল, যেখানে দলের একেবারে ছোট ছোট পদ থেকে শুরু করে বড় বড় পদ সব পকেট থেকে নির্বাচিত হতো। তো এইখানে কি দলের বাকিরা সবাই এটা মেনে নিয়েছিলেন না? তার মানে তাদের মধ্যে স্বৈরাচার মেনে নেওয়ার প্রবণতা থাকে। তুষার, আপনাকে ধন্যবাদ। শাহাদাত ভাই, আপনার কাছে আমি আসতে চাই। আপনি বাংলাদেশে এই মুহূর্তে একমাত্র মেয়র যিনি নির্বাচিত এবং গেজেট প্রাপ্ত, এবং আরেকজন মেয়র হওয়ার জন্য জনাব ইশরাক হোসেন তিনি চেষ্টা করছেন, কিন্তু তাকে শপথ পড়ানো হয়নি বলে দীর্ঘদিন ধরে নগর ভবন অবরোধ করে রেখেছিলেন এবং আজ সেখানে দুপক্ষের মধ্যে একটা সংঘাত হয়েছে, যেখানে কিনা ইশরাক হোসেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের নাম বলেননি, কিন্তু তার প্রতি ইঙ্গিত করেছেন। সেটা ভিন্ন প্রসঙ্গ। মেয়র হিসেবে আপনি আপনার সময় নিশ্চয়ই উপভোগ করছেন এবং জনগণের জন্য কাজ করছেন। আমার প্রশ্ন আপনার কাছে মেয়র হিসেবে না, আমার কাছে আপনার প্রশ্ন বিএনপি নেতা হিসেবে, যেহেতু আপনি দীর্ঘদিন ধরে চট্টগ্রামে বিএনপি রাজনীতি এবং জাতীয় রাজনীতির সাথে যুক্ত। যে বিষয়গুলো নিয়ে আলাপ হচ্ছিল, একটা রাজনৈতিক দল তার দলের মধ্যে আসলে এই যে স্বৈরাচারী মনোভাব ঠেকানোর জন্য কিংবা গণতান্ত্রিক প্রক্রিয়াটা নিশ্চিত করার জন্য আসলে কিভাবে কাজ করতে পারে এবং বিএনপি সেই পথে আছে কিনা? ধন্যবাদ আপনাকে এবং আমার সাথে যিনি আছেন ডক্টর আব্দুল তুষার এবং দর্শকবৃন্দ যারা দেখছেন। আসলে এই ব্যাপারে খুব পরিষ্কারভাবে কিন্তু আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিন্তু বলেছেন যে যারা রাজনীতি করবে সাংগঠনিকভাবে, যারা দলের বিভিন্ন পোস্ট হোল্ড করবে তারা একটা জায়গায় থাকবে, সাংগঠনিক কাজগুলো করবে, আর যারা এমপি হবে কিংবা মন্ত্রী হবে, যারা হয়তো মেয়র হবে, তারা একটি জায়গায় থাকবে, তারা হয়তো দলীয় কোনো পোস্ট হোল্ড করতে পারবে না। ওরা কিন্তু স্পষ্ট বলেছেন। তো ওইটাই ইঙ্গিত দেওয়া হচ্ছে যে একটা বিশাল সংস্কারের দিকে কিন্তু আমরা যাচ্ছি।
আমরা দলীয়ভাবে আমি প্রধানমন্ত্রী থাকব, আমি দলের প্রধান থাকব, কিংবা আমি মেয়র থাকব, আমি আবার দলের সভাপতি থাকব, এই জিনিসটা আমার মনে হয় উনি স্পষ্ট বলেছেন। এবং আমাদের যে 31টি দফা আছে, ওই প্রতিটি দফাতেই কিন্তু এই সংস্কারগুলো কিন্তু ইঙ্গিত দিয়েছেন উনি। তা আমার মনে হয় আমরা একটা জায়গায় আসছি যে একটা স্বৈরতন্ত্র, যেটা আমরা দেখেছি যে এরশাদ সময় যেটা আমরা আন্দোলন করেছিলাম, আমরা তখন ছাত্র রাজনীতি করেছি, ডক্টর তুষার তখন ছাত্র রাজনীতি করেছে, এবং আমরা দেখেছি কিভাবে একটা স্বৈরতন্ত্র সেখানে জন্ম নিয়েছিল, এবং আলটিমেটলি সেটার বিরুদ্ধে আমরা সংগ্রাম করেছিলাম, এবং 91-তে এটা চমৎকার একটা নির্বাচন হয়েছিল। তো পরবর্তীতে ইনফ্যাক্ট যেটা হয়েছে সেটা আমাদের যে মূল রূপরেখা ছিল সেটা থেকে আমরা আসলে দূরে সরে গিয়েছিলাম। আমরা আসলে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক যে সংজ্ঞা সেটা থেকে দূরে সরে গিয়ে আমরা আস্তে আস্তে দলের যে দলকে আমরা হয়তোবা স্বৈরাচারীভাবে বিভিন্নভাবে আমরা বিভিন্ন কায়দায় আমরা হয়তোবা করতে গিয়ে আজকে সেখানে এই কাজগুলো হয়েছে। তো আমরা মনে করি যে অতীতের অনেক ভুলভ্রান্তি হয়তোবা আমাদের আছে, সবারই আছে, সেগুলো থেকে এখন সরে গিয়ে আমাদের কেমন একটা জায়গায় আসতে হবে যেটি আসলে সাধারণ মানুষ যেটা পছন্দ করে। কারণ আমরা গত 16টি বছর যে অবস্থা দেখেছি বাংলাদেশে, যে গণতন্ত্রকে ধ্বংস করে দেওয়া হয়েছে, মানুষের কথা বলার অধিকার, আইনের শাসন, মানবাধিকার, ইভেন মানুষের যে মৌলিক অধিকার সবগুলো ভুলুণ্ঠিত হয়েছে। তো এই জায়গায় এসে আমার মনে হয় আমাদেরকে সব জায়গায় আমাদের কিন্তু সংস্কার করা উচিত বলে আমি মনে করি। আমি খুব আশ্চর্য হই যখন শিক্ষার মতো একটি যেটি শিক্ষাই জাতির মেরুদণ্ড, সেই জায়গায় কিন্তু শিক্ষার কোনো সংস্কার কোনো কমিশন হয়নি, অথবা এই ধরনের তাদের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এই জিনিসটা আসলে আমি মনে করছি যে এই ইন্টারিয়াম গভর্নমেন্ট কেন এটা করেনি, অথবা আমরা কেন এটা বলছি না এখনো। তো আমার মনে হয় সব জায়গায় এই সংস্কারগুলো খুব দরকার আছে। তো আমরা মনে করি যে সামনের যে নির্বাচনের কথা আসছে, যে 10 বছরের প্রধানমন্ত্রীর যে 10 বছরের মেয়াদকাল, সেটা একটি ব্যাপার আসছে, যেটা হচ্ছে যেহেতু একটা গণতান্ত্রিক নির্বাচন, 5 বছর পর পর আমাদের নির্বাচনটা হয়, কাজে সেইভাবেই হয়তোবা সেই নির্বাচনে আমাদের দল ইনশাল্লাহ সামনে জনগণের ম্যান্ডেট নিয়ে, হ্যাঁ, তবে আমাদের একটা কথা আমরা বলছি, যেটা হচ্ছে একটা জাতীয় সরকার। আমরা একটা নির্বাচনের মধ্যে দিয়ে সবার সহযোগিতা নিয়ে, জনগণের ম্যান্ডেট নিয়ে যদি আমরা ক্ষমতায় আসতে পারি, তাহলে জাতীয় ঐক্যের ভিত্তিতে আমরা একটা জাতীয় সরকার গঠন করি। সেই জায়গায় কি বিএনপি এখনো আছে? না, আমরা এখনো আছি, এবং সেই জাতীয় সরকারের জায়গায় দাঁড়িয়ে আমরা বলছি যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, হয়তোবা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টে উপরের পার্লামেন্টে যারা থাকবে তারা হয়তোবা সেখানে বিভিন্ন জায়গায় যারা স্পেশালিস্ট আছে তারা সেখানে স্থান পাবে। সেখানে হয়তোবা যারা বিভিন্ন দলের যারা গত 16 বছর আন্দোলন সংগ্রামে ছিল, যারা হয়তোবা ভোটে হয়তো আসতে পারছে না অথবা পারবে না, তারা হয়তো বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় তারা সংস্কার করতে পারছে অথবা তারা কিছু অবদান রাখতে পারছে, তাদেরকে সেই জায়গায় হয়তোবা স্থান দেওয়া হবে। তো ওই জায়গায় আমার মনে হয় আমাদের ঐক্য আসা উচিত, এবং এই ঐক্যের ভিত্তিতে আমরা যদি একটা জাতীয় সরকার গঠন করতে পারি নির্বাচনের পরে, তাহলে পরে আমরা ওই স্বৈরতন্ত্রের বিরুদ্ধে গিয়ে গণতান্ত্রিক পথটাকে আমরা চালু করতে পারবো। এই যে উচ্চকক্ষের নির্বাচন পদ্ধতি নিয়েই তো এখনো বিতর্ক শেষ হয়নি, সেই ক্ষেত্রে আসলে বিএনপি কি চিন্তা করছে? একটা অপশন হচ্ছে যে আনুপাতিকভাবে একদল, অনেকে বলছে, আবার কেউ বলছে যে নিম্নকক্ষের আসনের যে মানে অ্যাভারেজ সেটা ধরে করা। না, যেটা আসলে আমি যেটা চিন্তা করি আর কি, আমি এটা আমার ব্যক্তিগত চিন্তা। দেখুন, আমরা তো জানি কার কি অবদান আছে, এটা ডক্টর তুষারও জানে, আমিও জানি। কাকে দিয়ে কি হবে সেটা আপনিও জানেন, আমিও জানি। এখন আমি যদি এমন কোনো লোককে এনে দিই, সে দেশের জন্য কিছুই করতে পারবে না, হয়তোবা আনুপাতিক হারে সে অনেক বেশি, তার হয়তোবা সাপোর্ট আছে, কিন্তু দেশের জন্য সে কিছু করতে পারছে না, ওই টাইপের লোককে কেন আমরা দেব? আমরা এমন লোককে দিই, সে হয়তোবা শিক্ষার জন্য কিছু করতে পারছে, স্বাস্থ্যের জন্য কিছু করতে পারছে, হয়তোবা আমাদের বিচার বিভাগের জন্য কিছু করতে পারছে, আইন বিভাগের জন্য কিছু করতে পারছে, শিক্ষা কমিশনে তার কিছু ভূমিকা আছে। হ্যাঁ, তো এইভাবে চিন্তা করে যদি আমরা কাজগুলো করতে পারি, তাহলে পরে ইনফ্যাক্ট আমরা বাংলাদেশের সামনের যেটা আমাদের চিন্তা ভাবনা, একটি উদারমনা গণতান্ত্রিক একটা সুন্দর দুর্নীতিমুক্ত বাংলাদেশ, সেটা হয়তো আমরা এটার মাধ্যমে এস্টাবলিশ করতে পারবো বলে আমি আশা করছি। ধন্যবাদ শাহাদাত ভাই। যেহেতু মেয়র নিয়ে আলোচনা হচ্ছিল, আপনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র হয়েছেন 2021 সালের যে নির্বাচন, সেখানে আপনি মামলা করে সেই নির্বাচনের অনিয়ম কারচুপি নিয়ে মামলা করেছেন, পরবর্তীতে আপনি বিজয়ী হয়েছেন, এবং বিজয়ী মানে আপনি বিজয়ী হননি, আপনাকে পরাজিত ঘোষণা করা হয়েছিল সে সময়, এবং পরবর্তীতে মামলার রায়ে আপনি বিজয়ী হয়ে আপনি মেয়র হয়েছেন।
একই ঘটনা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ইশরাক হোসেনের ক্ষেত্রে তিনি একটি মামলা করেছিলেন। বলা হচ্ছে যে মামলার আর্জিটা চেঞ্জ করেছিলেন, পরিবর্তন করেছিলেন তিনি, এবং পরবর্তীতে হাইকোর্টের তার পক্ষে রায় এসছে, কিন্তু নানা আইনি জটিলতার কথা বলে তাকে শপথ পড়ানো হয়নি। এখন ধরেন আপনাদের এক দলের দুজন মেয়র চট্টগ্রাম এবং ঢাকার একটা অংশে, সেখানে যদি থাকে এটা একটা ভালো জিনিস আপনাদের দলের জন্য। দ্বিতীয়ত হচ্ছে এই যে মেয়র নিয়ে নাগরিক সেবা বিঘ্নিত হওয়া কিংবা ইশরাক হোসেনের জনর অবস্থান, এটা আসলে দল কিভাবে দেখছে এবং আপনি কিভাবে মূল্যায়ন করেন? আসলে এই বক্তব্যটা আমি অনেক জায়গায় দিয়েছি, যেহেতু এটা প্রাসঙ্গিক ক্রমে চলে আসছে। তো ফার্স্ট অফ অল আমি যেটা রায় পেয়েছি সেটা হচ্ছে নির্বাচনী ট্রাইব্যুনালে আমি মামলা করেছিলাম, এবং 2021 সালে আমার প্রায় 780টা সেন্টারে প্রায় 21 লক্ষ ভোটার আমাদের, এবং সেখানে হয়েছে কি ইভিএম এর কোনো রেজাল্ট তারা দেয়নি, যেটা যে প্রিন্টেড শিট দেওয়া হয় সেটা না দিয়ে হাতে লিখে দিয়েছিল, যার কারণে আমি সব কিছু রুলস মেনেই সেই মামলাটা আমরা করেছিলাম ট্রাইব্যুনালে। এবং এরপরে কিন্তু এই মামলাটা করার পরে আমাকে কিন্তু হসপিটাল থেকে রুগী দেখা অবস্থায় অ্যারেস্ট করে নিয়ে গেল, এবং শুধুমাত্র এই মামলাটা করার কারণে, এবং 6 মাস আমি বিনা কারণে জেলে ছিলাম। তো আলটিমেটলি গিয়ে যেটা করলো কি, তারা এই মামলাটা খারিজ করতে পারেনি। তারা অনেক চেষ্টা করেছে, কারণ আমি তো চেয়েছি ওই যে তাদের হার্ড কপিগুলো আমি চেয়েছিলাম, যে যেখান থেকে তারা রেজাল্ট শিটটা দিবে, যে প্রিন্টেড কপিগুলো। তো আলটিমেটলি আমি শুনেছিলাম যে ওই রাতেই তারা এগুলোকে পুড়িয়ে দিয়েছে, যার কারণে তারা এগুলো আসলে দিতে পারেনি। তো এটা মহান রব্বুল আলমিনের রহমতে সেটা যে 5 অগাস্টের পরে যে আমি আবার আমি তো এটা রেগুলার চাচ্ছিলাম যে তাদের এভিডেন্সগুলো। তো ফাইনালি আমি আবার ওই যেটা আমরা চেয়েছিলাম আমাদের যে আইনজীবী, যে রেজাল্টটা বাতিল করতে হবে, পাশাপাশি যে আমাকে মেয়র ঘোষণা করতে হবে, ওইটা ছিল যে রেজাল্ট বাতিল করে যে মেয়র, মানে আইনের যে ফাঁকফোকর যেখানে আছে সেখানে কিন্তু আমাদের আইনজীবীগুলো কিন্তু প্রথম থেকে বিশেষজ্ঞ আইনজীবীরা এই মামলাটি দেখছিল, এবং আমার প্রথম থেকেই কিন্তু ওই ব্যাপারে আমি খুব আমার কনসেন্ট্রেশন ছিল যে সব আইনের সব ধারা মেনেই আমরা কিন্তু এই মামলাটা করেছিলাম, যার কারণে রাইট আমার পক্ষে এসেছিল। তবে যে জায়গায় আপনি বলছেন যে একটি স্পষ্টভাবে আপনি হয়তো একটা জায়গা ইঙ্গিত করেছেন, তো সেই জায়গায় আমি বলছি আসলে দেখুন, আমার সময় ওই মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা ছিলেন উনি বিজ্ঞ আইনজীবী ছিলেন। আমি হাসান আরিফ স্যারের কথা বলছি, আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করুক। আসলে আইনের প্রতিটি ধারা ওনার মুখস্থ, এবং আমাকে কিন্তু 30 দিনের আগে শপথ করাননি উনি। 30 দিন উনি অপেক্ষা করেছেন, 30 দিনের মধ্যে আমার বিরুদ্ধে কোনো কিছু পড়ছে কিনা, অথবা আমার বিরুদ্ধে কেউ আইনিগত প্রক্রিয়ায় আমার বিরুদ্ধে রিট করছে কিনা, অথবা কমপ্লেন করছে কিনা, সব কিছু দেখে শুনে 30 দিন পরে 3 নভেম্বর আমি অক্টোবরে আমি রায় পেয়েছি, 1 অক্টোবর, বাট পুরো অক্টোবরটা উনি কিন্তু দেখেছেন। দেখার পরে 3 নভেম্বর আমাকে শপথ পড়িয়েছেন, যাতে করে এই 1 মাসের যেটা একটা বাধ্যকতা আছে যে 30 দিনের মধ্যে কিছু একটা হয়তো বা হবে। বাট সো দ্যাট আমি এটা মনে করছি যে উনি যখন একটা জিনিস প্রেজেন্ট করেছেন যে মেয়রের ব্যাপারে, এবং একটা স্টেজে উনি আমাকে বলেছেন যে আমি হয়তোবা যেহেতু একটা আইন হয়ে গেছে, সেটা হয়তোবা আমাকে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে ঘোষণা করতে হবে। তো আমি বললাম, আমি তো রায় পেয়েছি মেয়র হিসেবে, আমি কেন অ্যাডমিনিস্ট্রেটর হব? এরপরে কিন্তু সেটা ওনারা গিয়ে ডক্টর ইউনূস সাহেবের সাথে কথা বলে সেটা ক্যাবিনেটে তারা কিন্তু সেটা করেছে, এবং সেটা আইন পরিবর্তন করে আমাকে চট্টগ্রাম মেয়র ঘোষণা করেছে। কাজে এটা একটা বিশাল প্রেক্ষাপট সেখানে রয়েছে। তবে আমি যেটা মনে করি যে ইনফ্যাক্ট যে জায়গায় অ্যাডমিনিস্ট্রেটররা আছে সে জায়গায় আপনি যদি দেখুন যে কাজ কী পরিমাণ হচ্ছে, আর চট্টগ্রামে কী পরিমাণ, কারণ এখানে একটা আসলে দায়িত্বের ব্যাপার আছে, যে একটা মেয়র যখন একটা জনগণের একটা ম্যান্ডেট নিয়ে সেখানে কাজ করে, তাকে সব জায়গায় দৌড়াতে হয়। আর আজকে যদি কোনো জায়গায় ময়লা জমা থাকে সেখানে দৌড়াতে হচ্ছে, রাস্তাঘাটের কোনো দুরবস্থা থাকলে সেখানে যেতে হচ্ছে, আর যেখানে ধরেন আজকে জলাবদ্ধতা থাকে সেখানে যেতে হচ্ছে। আর একজন অ্যাডমিনিস্ট্রেটর উনি ওনার জায়গায় আছেন, যেহেতু ওনার তারও দায়িত্ব আছে, শুধুমাত্র একটা হয়তো ঢাকা উত্তরের অ্যাডমিনিস্ট্রেটর তো শুধুই মেয়রের দায়িত্ব পালন করছেন। তো যাই ওই জায়গায় আমি বলছি যে যখন একটা জনগণের ম্যান্ডেট নিয়ে আপনি আসবেন সেটা একটা ব্যাপার, আর যখন আপনি একটা কোনো জায়গা থেকে আপনাকে দায়িত্ব দেওয়া হবে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে, তখন আপনি ওই দায়িত্বটাকে সেভাবে দায়িত্ব মনে করবেন না। কাজে আমি মনে করছি এই জায়গায় আমি খুব স্পষ্ট যে মেয়র হিসেবে দায়িত্ব পালন করলে পরে সেই জায়গায় দায়িত্ববোধের কারণে গিয়ে আপনাকে
আসলে কাজ করতে হবে। ধন্যবাদ শাহাদাত ভাই আপনাকে। তুষার ভাই, আপনার কাছে আমি একই বিষয়ে আলাপে আসতে চাই। যেহেতু আমরা আগামী রাজনীতি নিয়ে কথা বলছি, এই যে ইশরাক হোসেনের যে ঘটনা, আজকে অলরেডি দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়ে গেছে। এক পক্ষ ছুরি দেখিয়ে নাকি সাংবাদিকদেরকে ভয়ও দেখিয়েছে, আবার সেখানে মারামারি করে বেশ কয়েকজন আহত হয়েছে। ইশরাক হোসেন তাদেরকে দেখতে গেছেন এবং তিনি স্থানীয় সরকার উপদেষ্টার প্রতি সরাসরি আঙুল তুলেছেন যে তার ইন্ধনে কিংবা তার যোগসাজশ এগুলো হচ্ছে। আবার স্থানীয় সরকার উপদেষ্টা বলেছেন এগুলো বরদাস্ত করা হবে না। সব মিলিয়ে নগর ভবনের তালা খুলেছে, কিন্তু রাজনৈতিক সংস্কৃতির যে পরিবর্তনের কথা আপনি বলছিলেন, যে জোর করে কিংবা হচ্ছে দুপক্ষের মধ্যে একটা সংঘাতমুখর পরিবেশে না গিয়ে আলোচনার মাধ্যমে সমাধান, সেটা কি আসলে কোনো নজির তৈরি করছে কিনা? প্রথম বিষয় হচ্ছে যে আলোচনার ক্ষেত্রে এক ধরনের অনীহা বিভিন্ন জায়গাতে আমরা লক্ষ্য করছি। অনেক ক্ষেত্রেই ব্যাপারটা এরকম যে আপনাকে মানতে হবে এবং না মানলেই আপনি দোসর অথবা আপনি এক ধরনের সিম্প্যাথাইজার কিংবা আপনি ভালো চান না, এরকম একটি ট্যাগিং হচ্ছে। এটা ঠিক না। গণতান্ত্রিক ব্যবস্থায় সব কিছু মানুষ মানবে না, এবং যা মানবে না সেটা আলোচনার মাধ্যমে সমঝোতায় আসতে হবে অথবা আইনের মাধ্যমে সমাধান করতে হবে। এই দুইটাই হচ্ছে রাস্তা। এখন ইশরাকের পক্ষে কিন্তু একটা জোরালো যুক্তি আছে। সেই যুক্তিটা হচ্ছে যে ইশরাকের বিরুদ্ধে যিনি ইলেকশন করেছিলেন এবং যাকে নির্বাচিত ঘোষণা করা হয়েছিল, তিনি তার সরকারি পদ থেকে পদত্যাগ না করেই নমিনেশন পেপার সম্ভবত জমা দিয়েছিলেন, এবং যে কারণে তার প্রার্থিতাই আসলে বৈধ ছিল না, এরকম একটা যুক্তি আছে। ফলে ইশরাক এটি তো দেখিয়েছে এবং আদালত তার যুক্তিতর্কে সন্তুষ্ট হয়েছে এবং আদালত রায় দিয়েছে। আদালত রায় দেওয়ার পরে আমরা এতদিন জানতাম যে এটা মেনে নিতেই হয়, আদালতের রায় মানতে হয়, কিন্তু নানান অজুহাতে সরকার এই রায়টি কমপ্লাই করেন নাই এবং তারা পাল্টা আইন বা অন্য কিছু দেখেছেন, কিন্তু তারা তো রিটও করেন নাই বা তারা আপিলও করেন নাই। কেউ তো তার বিরুদ্ধে গিয়ে দাঁড়ায় নাই। ইশরাকের বিরুদ্ধে দাঁড়িয়ে তো আইনের আশ্রয় নিয়ে রিট করেছিল, সেটাও খারিজ হয়ে গেছে এবং যেটা একটু আগে ডাক্তার শাহাদাত বলছিলেন যে তার বিরুদ্ধে যেমন কেউ দাঁড়ায় নাই, ইশরাকে তো আসলে সেরকম কোনো বিরোধী পক্ষ ছিল না। তো যদি তাই হয়ে থাকে এবং সরকার যেখানে আপিল করেন নাই বা বাধাও দেন নাই, কি কারণে তাকে শপথ গ্রহণ করানো হয় নাই, এটার কোনো ভালো ব্যাখ্যাও টাইমের কথা বলা হয়েছে, সময় শেষ হয়ে তো গেছে। সেই সময়ের বিষয়টা তো আসলে আদালতের বোঝার কথা, তাদের তো এটা দেখার বিষয় না। তাহলে তারা আদালতকে বোঝানোর জন্য আপিল করতেন যে সময় শেষ হয়ে গেছে, আদালতের ব্যাখ্যা চাইতে পারে। এখন মুশকিল যেটা হয়েছে যে কারা বিরোধিতা করছে এবং কারা মারামারি করছে, এই জায়গাটিতে আমার মনে হয় সরকারকে জবাব দিতে হবে, এখনকার ইন্টারিম সরকার। কেননা মব হয়, কিন্তু আমরা এই পর্যন্ত মব গ্রেপ্তার হতে দেখি নাই। এই সিইসির উপর আক্রমণের প্রেক্ষিতে একজনকে ধরা হয়েছে, তাও আবার স্বেচ্ছাসেবক দলের নেতা, তাকেই শুধুমাত্র। কিন্তু এর আগে আবার অন্যদেরকে ধরার পরে ধানমন্ডি থেকে ধরা হয়েছে, তাকে ছাড়িয়ে নিয়েছে একটি রাজনৈতিক দলের সদস্যরা গিয়েছেন এবং ছাড়িয়েও নিয়েছেন। তো মুচলেকা দিয়ে এক দলকে ছাড়িয়ে নেওয়া যায়, আরেক দলকে আবার গ্রেপ্তার করা হয়, পুলিশের সামনেই মব কাউকে এরকম হ্যারাস করে। এই যে বিষয়গুলি হচ্ছে, এইগুলি তো প্রতিরোধ করার কথা ছিল সরকারের, সেটা তারা করছেন না। কিন্তু একজন আইন থেকে আদালত থেকে রায় নিয়ে এসে মেয়র হতে চাইছেন, তাকে তারা হতে দিচ্ছেন না। একদিকে তারা লোকজনকে আইন হাতে তুলে নিতে দিচ্ছেন, আবার অন্যদিকে তারা নিজেরা আইনের নির্দেশ মানছেন না। এই জিনিসগুলি আসলে কিন্তু এক ধরনের অনাস্থা তৈরি করে, অবিশ্বাস তৈরি করে, নিরাপত্তাহীনতা তৈরি করে, এবং যে কারণে আমি মনে করি যে বিভিন্ন ধরনের সংস্কারকে প্রযুক্ত করাও কঠিন হয়ে যাচ্ছে। কেননা এই ধরনের আচরণ করলে একটি কর্তৃপক্ষ তার যে কোনো সিদ্ধান্ত নিয়ে তখন মানুষ বিরোধিতা করার চেষ্টা করে এবং মাথাচাড়া দিয়ে ওঠে। আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন যে যা ঘটছে, শুধুমাত্র আওয়ামী লীগ নেই, আওয়ামী লীগ ছাড়া না থাকার বাইরে আওয়ামী লীগ ক্ষমতায় নেই, কিংবা এখন গুম কম কিংবা ক্রস ফায়ার নেই, এর বাইরে আসলে আপনি কি ধরনের পরিবর্তন দেখছেন যেটি কিনা আমাদের আগামী রাজনীতির জায়গাটাকে একটা ইতিবাচক জায়গায় নিয়ে যাবে? সেরকম কোনো পরিবর্তন দেখছি না। অনেক ভালো টক শো হচ্ছে যেখানে এসে আমরা স্বাধীনভাবে অনেকেই কথা বলতে পারছি, আবার এটাও হচ্ছে যে অনেক অযৌক্তিক কথাবার্তাও হচ্ছে। আওয়ামী লীগের আমলের চাইতে ইন্টারনেটে যে ট্র্যাশ আবর্জনা, সেটা কয়েকশো গুণ বৃদ্ধি পেয়েছে। নানান ধরনের হুমকি ধামকি তৈরি হয়েছে। ট্যাগিংয়ের যে সংস্কৃতি ছিল, আওয়ামী লীগের একটাই ট্যাগ ছিল, আপনি মুক্তিযুদ্ধ বিরোধী, এটা বলতো, কিন্তু এখন নানান ধরনের ট্যাগিং শুরু হয়েছে। জুলাই মাসের আগে কোথায় ছিলেন, 16 বছর কোথায় ছিলেন, 18 ইলেকশনের সময় কোথায় ছিলেন, তারপরে রয়ের এজেন্ট, মোসাদের এজেন্ট, তারপরে আইএসআইয়ের এজেন্ট, এত যে গোয়েন্দা সংস্থা আছে, এইসব নামও আমরা একসময় জানতাম না। আমরা সমস্ত গোয়েন্দা সংস্থার নাম জেনে ফেলছি। এবং আরও একটি অদ্ভুত বিষয় চালু হয়েছে, সেটি হচ্ছে যে রাতারাতি বহু সংখ্যক নেতা গজিয়ে উঠছেন এবং প্রত্যেকেই তার অতীতকে সম্পূর্ণভাবে অস্বীকার করে নতুনভাবে নেতৃত্ব দিতে শুরু করেছেন। 147টা দল
নিবন্ধনের জন্য জি। অ্যাপ্লাই করেছে। ফলে আওয়ামী লীগের সময়ের চাইতে হয়তো কিছু কিছু জায়গাতে উন্নতি হয়েছে, কিন্তু যে ঘুষের সংস্কৃতি ছিল, দুর্নীতির সংস্কৃতি ছিল, আইন হাতে তুলে নেওয়ার যে প্রবণতা ছিল এবং বিভিন্ন ক্ষেত্রে বেআইনিভাবে গায়ের জোরে কাজ করে নেওয়ার যে চেষ্টা ছিল, এগুলি কিন্তু বন্ধ হয় নাই, বরং অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। এবং সেই বৃদ্ধি পাওয়ার নমুনা কিন্তু আমরা রাস্তাঘাটে দেখতে পাচ্ছি। আপনি দেখবেন যে ইন্টারনেটে প্রচুর ভিডিও এসেছে যেখানে পুলিশ মোটরসাইকেল আরোহীকে আটকানোর পরে বলছে যে সে কাগজ দেখাবে না, কারণ সে জুলাই মাসে কোথাও ছিল। কেউ বলছে আপনি আমাকে এই ট্রেন থেকে তুলতে পারবেন না, সিট থেকে, কারণ আমি জুলাই মাসে অমুক জায়গাতে ছিলাম। জুলাই মাস তো আমাদেরকে এই অধিকার দেয় নাই যে রাষ্ট্রের সমস্ত আইন, সরকারের সমস্ত নিয়মকানুন উপেক্ষা করে আমরা যে যার খুশি মতো চলতে পারবো। স্বাধীনতা মানে কিন্তু যা খুশি তাই করার অধিকার না। স্বাধীনতা মানে হচ্ছে একটি সমাজের এবং একটি রাষ্ট্রের আইন মেনে আইনের মধ্যে সর্বোচ্চ স্বাধীনতা উপভোগ করা। আইনকে অস্বীকার করে তো কেউ স্বাধীন না, সেটা তো আসলে উচ্ছৃঙ্খলতা। তো সেই উচ্ছৃঙ্খলতা তো স্বাধীনতা না। জি, ধন্যবাদ তুষার ভাই। শাহাদাত ভাই, যেটি নিয়ে আলাপ করছিলাম যে আগামী রাজনৈতিক পরিস্থিতিতে আসলে ইতিবাচক ধারাগুলো কি হতে পারে, যেমন একটু আগে তুষার ভাই বললেন যে প্রায় 147টা 150-র মতো রাজনৈতিক দল নতুন করে নিবন্ধনের আবেদন করেছে। কিছু রাজনৈতিক দলের নাম হচ্ছে, আমি যদি একটু আপনাকে বলি, যেমন যারা আবেদন করেছে: বেস্ট পলিটিক্যাল পার্টি, নাকফুল বাংলাদেশ, তারপরে বাংলাদেশ দেশপ্রেমিক প্রজন্ম, তারপরে হচ্ছে বাংলাদেশ সলিউশন পার্টি, বাংলাদেশ সংগ্রামী ভোটার পার্টি, আবার বাংলাদেশ বেকার সমাজ, বাবেশ, বাংলাদেশ বেকার সমাজ এবং বেকার মুক্তি পরিষদ, এরকম নানা নামে পলিটিক্যাল পার্টি আবেদন করেছে। এবং ইতিমধ্যে দেশে কিন্তু অনেকগুলো নিবন্ধিত এই রাজনৈতিক দল, প্রায় 50-এর মতো। সব কিছু মিলিয়ে আলাপ আলোচনা হতে গেলে কিন্তু বিএনপি এই মুহূর্তে, আওয়ামী লীগ যেহেতু এখন রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ, সেইখানে বিএনপি, জামায়াত এবং তার পাশাপাশি নতুন রাজনৈতিক দল হিসেবে এনসিপির নামে আলোচনা করা হচ্ছে। তাহলে এই যে এত এত রাজনৈতিক দল, এই অনেকগুলো রাজনৈতিক দল থাকে কি আসলে গণতন্ত্র, নাকি গণতন্ত্রের আরও অন্য কোনো সংখ্যা আছে? না, এটা একটা দিক আছে যে রাজনৈতিক দলের বৃদ্ধি পাওয়া, বাট দ্য থিং ইজ, আমার কি সেখানে কোনো নিয়মকানুন আমি কি পালন করছি কিনা, অথবা আমি কিছু মানছি কিনা। দেখুন, একটা দল করতে হলে অ্যাটলিস্ট তার একটি সাংগঠনিক স্ট্রাকচার থাকতে হবে। আমরা সেটা কি ফলো করছি কিনা। আমি কি একবারও জিজ্ঞেস করছি ওই রাজনৈতিক দলের 64 জেলায় তাদের কোনো স্ট্রাকচার আছে কিনা, অথবা সেটা আমি জমা দিচ্ছি কিনা, তদন্ত হচ্ছে কিনা, জমিনে গিয়ে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ আপনি এখন এটা দিয়ে দিলেন। আমরা তো দেখেছি যে গত এই যে স্বৈরাচারী সরকার আমলে ময়দার গোডাউনে হচ্ছে দেখেছি ঠিকানা তাদের দেওয়া যে হয়েছে, কত ভোট কে পেয়েছে এবং কয়টা জায়গায় তারা ভালো করে তাদের ওই যে এজেন্ট দিতে পেরেছে। তো সেগুলো আমরা জানি। কাজে আমার মনে হয় এগুলোর কিছু নিয়মকানুন থাকা উচিত, একটু লস থাকা উচিত এবং সেটা ফলো করা উচিত। ইচ্ছে করলে যে কোনো কেউ তাদের শুধু নামটা দেওয়ার জন্য অথবা সেখানে গিয়ে ফায়দা লুটার জন্য যে একটা রাজনৈতিক দলের তারা জন্ম দিবে এবং সেটাকে গিয়ে তারা নিবন্ধনের জন্য আপিল করবে এবং সেটা তারাও দিয়ে দিবে, সেটা হতে পারে না। এমন অনেক রাজনৈতিক আমরা দলকে মনে দেখেছি করি যে যারা কিনা সেখানে তাদের 20তম, 25তম, 26তম প্রতিষ্ঠা বার্ষিকীতে 20 জন মানুষ নিয়ে ফুল দেওয়ার মতো অবস্থা নেই। না, দেখুন, আমি আমার নিজেরাই বলি, ধরুন আমরা একটা 20 দলীয় জোট করেছিলাম। ওই 20 দলীয় জোটের মধ্যে এমন এমন দল ছিল, ওই যিনি প্রধান ছিলেন উনি ছাড়া অন্য কারো আমি কখনো অস্তিত্ব টের পেতাম না। তো এরকম আছে, ধরেন। তো এটা বলছি, ধরেন আমি যেহেতু অনেক বছর ধরে রাজনীতি করে আসছি, প্রায় 38-39 বছর তো হয়ে গেল। তো কাজে আমি তো অনেক দলের অবস্থা দেখেছি এবং অনেক দল এখন নিশ্চিহ্ন হয়ে গেছে। তো কাজে যে কোনো দলের যদি নিবন্ধন পেতে হয়, অবশ্যই সাংগঠনিক একটা স্ট্রাকচার অবশ্যই থাকা উচিত বলে আমি মনে করি, এবং সেটার তদন্ত ভিত্তিক প্রপারলি রিপোর্ট করে ইনভেস্টিগেশন করে আমরা যদি দেখি যে হ্যাঁ প্রতিটি জেলায় তাদের ওই ধরনের সাংগঠনিক ভিত্তি আছে, সেখানে এরকম না যে একদম 50, 60, 100টা দল লাগবে। 20টা দলও যদি থাকে অথবা 30টা দলও যদি আপনার ফুল স্ট্রাকচার তাদের থাকে, তাহলে পরে সেখানে আমরা বলতে পারি যে গণতন্ত্রের সংজ্ঞায় সেখানে একটা আপনি মানে পরিপূর্ণ একটা ইলেকশন আমরা হয়তো সেখানে পেতে পারি সব দলের সমন্বয়ে। এই জায়গায় আশাবাদী যে আগামীতে যে রাজনৈতিক দলগুলো ক্ষমতার দিকে যাবে কিংবা যারা ক্ষমতার সহযোগী অথবা বিরোধী দলে থাকবে, তারা আসলে সত্যিকার অর্থে বাংলাদেশকে ভালোবেসেই বাংলাদেশের পক্ষের যে রাজনীতি, বাংলাদেশের মানুষের জন্য যে রাজনীতি, সেই রাজনীতির পথে হাঁটবে, সেই পরিস্থিতি কি দেখা যাচ্ছে? দেখুন, আমরা তো অনেক মাইলস্টোন পার করে এসেছি। আমরা হয়তো 71-এর মুক্তিযুদ্ধে আমরা অনেক ছোট ছিলাম, আমরা স্কুলে পড়তাম, আমার বাবারা যুদ্ধ করেছে, আমার চাচারা যুদ্ধ করেছে। বাট 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনটা আমরা তখন ছাত্র ছিলাম, আমরা তো
যুদ্ধ করেছি আমরা, একটা স্বৈরাচারী প্রথার বিরুদ্ধে আমরা সেদিন দাঁড়িয়ে গিয়েছিলাম। আলটিমেটলি এরপরে গিয়ে আমরা গত 16 বছরে দেখুন একটা বিশাল একটা শক্তির বিরুদ্ধে আমরা লড়াই করেছি, এবং সর্বশেষ জুলাই অগাস্টে আমরা দেখতে পেয়েছি কিভাবে ছাত্ররা দাঁড়িয়ে গেল, কিভাবে শ্রমিকরা দাঁড়িয়ে গেল, কিভাবে জনতারা দাঁড়িয়ে গেল। তাই কাজে অনেক শিক্ষা আমাদের হয়েছে। তবে ইদানিং আমি কিছু ব্যাপারে আসলে না বলে পারছি না। শুধুমাত্র ধরেন এই যে তুষার ভাই যেটা বললো যে জুলাই অগাস্টে আমি এটা করে ফেলেছি দেখে আমি বাংলাদেশ জয় করে ফেলেছি, এই জায়গায় আমার মনে হয় আমাদের জন্য একটা নেতিবাচক দিক হচ্ছে বলে আমি মনে করছি। কারণ সব জায়গায় গিয়ে যদি আমি বলি যে হ্যাঁ আমি জুলাই আগস্টের যোদ্ধার জন্য আমাকে এই মাঠটা দিতে হবে, আমাকে এই পার্কটা দিয়ে দিতে হবে, আমাকে এই জমিটা লিজ দিয়ে দিতে হবে, আপনি অথবা যে এটা জুলাই করতে যোদ্ধা হবে। বললেন, জুলাই যোদ্ধার কি আসলে কোনো সংজ্ঞা হয়েছে? তো এটা কারা জুলাই যোদ্ধা? এটা ইনফ্যাক্ট জুলাই যুদ্ধ তো সবাই, কেন আমরা যুদ্ধ করিনি? আমার এই যে দেখুন আমার আপনি কি ভাতার তালিকায় থাকবেন? 3rd অগাস্টে দেখেন জুলাই যোদ্ধার যে ভাতার তালিকা হচ্ছে সেখানে কি আপনি আছেন? সবচেয়ে বেশি, শাহাদাত ভাই? শুনুন আমি বলি, 3rd অগাস্টে চট্টগ্রামে আমার বাসায় তারা জি, করেছে, তারা প্রচুর আমার প্রায় 12টা গাড়ি আমার পুড়িয়ে দিয়েছে। আমি সেদিন পুড়িয়ে নিউজ দিয়েছে, করেছি সেটা, এবং হ্যাঁ। আমার মা সবচেয়ে বেশি সেদিন, তাহলে আমার মাই তো প্রথম যোদ্ধা হচ্ছে। আমি তো, কারণ ওনাকে সবচেয়ে বেশি সেখানে, একা উনি বাসায় ছিলেন, বাসার ইয়ার মধ্যে ককটেল মেরেছে, তারপর বারবার আপনার বাসা ভাঙার চেষ্টা করেছে, উনি ভিতরে শুধু একা ছিলেন। তো কথা হচ্ছে এটা না, সবাই কাজ করেছে এখানে। আপনি 5 তারিখের কথা ধরুন, ওইখানে ওই দিন শ্রমিকরাই তো মাঠে নেমেছে। আপনি যদি প্র্যাকটিক্যালি দেখেন, উত্তরা থেকে শুরু করে, মিরপুর থেকে শুরু করে, আপনার গাজীপুর থেকে শুরু, কারা এসেছে সেদিন? সেদিন যদি শ্রমিকরা যদি মাঠে না নামতো তাহলে তো 5 আগস্ট শুধু হতো না। শ্রমিক না, গৃহিণীরা, মধ্যবিত্ত পরিবারের, সেটা তো আমরা নিজের হ্যাঁ, চোখে সবাই দেখেছি। বের হয়ে কারণ ছাত্ররা যখন লাস্টলি তারা বিভিন্ন জায়গায় গিয়ে পারছিল না বিভিন্ন কারণে, সেদিন যদি শ্রমিকরা না নামতো, জনতারা না নামতো, সাধারণ মানুষ না নামতো, তাহলে কিন্তু কাজে আমি মনে করি যে আমাদেরকে ওই হীনমন্যতা থেকে বের হয়ে ওই ডেফিনেশনটাকে একটু ব্রড করতে হবে, যে আমরা সবাই মিলে এই যুদ্ধ জয় করেছি। আমি এককভাবে কোনো দল এই যুদ্ধ জয় করিনি, কিংবা আমি এই ছাত্ররা মিলে আমরা শুধু করিনি, আমরা সবাই মিলে এই স্বৈরাচারের বিরুদ্ধে আমরা সেদিন মাঠে নেমেছিলাম এবং আমরা এই যুদ্ধে জয় হয়েছিলাম। এই চিন্তাভাবনা যদি আমাদের যদি থাকে, আমরা মনে করি যে আমরা সেটাকে যদি কাজে লাগাতে পারি, তাহলে আমরা একটা নতুন বাংলাদেশ করতে পারবো, যেখানে কোনো ভেদাভেদ থাকবে না, যেখানে কোনো হিংসা বিদ্বেষ থাকবে না, দুর্নীতি থাকবে না, আমরা সাম্যের জায়গায় থাকবো, আমরা সবাই মিলেমিশে একটি সুন্দর বাংলাদেশ গড়তে পারবো। ধন্যবাদ শাহাদাত ভাই। তুষার ভাই, আপনাকে দিয়ে শেষ করি তাহলে। যে বিষয়টি নিয়ে আলাপ করছিলাম, শাহাদাত ভাই একটা কথা বললেন যে দলে দলে মানুষ দাঁড়িয়ে গেছে, জীবন দিয়েছে। আমি তাকে প্রশ্ন করেছিলাম যে ভবিষ্যতে আসলে কি হতে যাচ্ছে। আপনার কি মনে হয় যে বাংলাদেশের মানুষকে আবার এরকম পরিস্থিতির মুখোমুখি হতে পারে? আমি মনে করি যে ভিজিল্যান্স খুবই গুরুত্বপূর্ণ। জনগণকে পাহারা দিতে হবে সে যা অর্জন করেছে সেটিকে, কিন্তু যে প্রবণতা আমরা লক্ষ্য করছি সেই প্রবণতা আসলে আমাদেরকে খুব একটা আশাবাদী করছে না। কেন আশাবাদী করছে না, আমি আপনাকে কয়েকটি শুধু ছোট্ট উদাহরণ দিই। আপনি দেখেন যে আমাদের স্বভাবের পরিবর্তন ঘটে নাই। আওয়ামী লীগ কী করতো? আওয়ামী লীগ এমন একটা ভাব করতো যে মুক্তিযুদ্ধ তারা শুধু একাই করেছে এবং আর কেউ মুক্তিযুদ্ধ করে নাই। আপনি দেখবেন যে বাংলাদেশে এমন দল তৈরি হয়েছে যারা বলার চেষ্টা করছে যে জুলাই মাসে, আগস্ট মাসের যে আন্দোলন, এটা শুধু তারাই করেছে, তাদের ছাড়া আন্দোলন সফল হতো না এবং অন্যরা কোথায় ছিল এই প্রশ্ন তারা করছে। আওয়ামী লীগ কী করতো? কোটা নিয়ে আওয়ামী লীগ এক ধরনের বাড়াবাড়ি করেছিল, যেখান থেকে আন্দোলনের শুরু। এই দলটি পাল্টা কোটা চাইছে সব জায়গাতে, যেটা একটু আগে শাহাদাত ভাই বলেছেন যে মাঠ চাইছে, এটা চাইছে, ওটা চাইছে, কারণ এটা আমাদেরকে দিতে হবে। আওয়ামী লীগের সময় ঘুষ এবং দুর্নীতির প্রবল একটা প্রতাপ ছিল। আমরা লক্ষ্য করছি যে এখনও কিন্তু সেই ঘুষ দুর্নীতির অভিযোগ হারিয়ে যায় নাই, বরং যাদের কাছ থেকে আমরা সবচেয়ে কম প্রত্যাশা করেছিলাম এই ধরনের অভিযোগ, আমরা দেখতে পেলাম সেই তরুণদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তারা ঘুষ দুর্নীতি করেছেন। এবং চাপিয়ে দেওয়ার যে সংস্কৃতি, সেটাও কিন্তু একইভাবেই রয়েছে। আওয়ামী লীগ কারোর সঙ্গে মতের অমিল হলেই বলতো আপনি রাজাকার, আর এখন যারা আছে তারা বলে আপনি দোসর। আমি মনে করি যে এই রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না ঘটলে, বাংলা ভাষায় একটা শব্দ আছে, থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর, মানে উল্টা এবং সোজা একই জিনিস। অ্যানাগ্রাম বলে ইংরেজি ভাষায়, যে আপনি সামনের দিক থেকে করলে যেরকম হবে, পেছন দিক থেকে করলে সেরকম হবে। এখন এই প্রক্রিয়ার পরিবর্তন কোথায় হবে? এই প্রক্রিয়ার পরিবর্তন কিন্তু রাজনীতিবিদরাই করতে পারবেন।
কোনো সংস্কার কিন্তু আসলে এটা করতে পারবে না। এই জন্য পারবে না, আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে শেষ করি। সংস্কারের মধ্যে আমি দেখলাম প্রায়োরিটাইজ করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে পেট্রোল পাম্পগুলিতে টয়লেটগুলিকে উন্নত মানের করতে হবে। যে মানুষ টয়লেট ব্যবহার করতে জানেন না, তাকে আপনি পৃথিবীর শ্রেষ্ঠ কমোড এনে Right. দিলেও সে কিন্তু ওইটার উপরে উপরে বসবেন জি, অনেক ধন্যবাদ এবং তুষার ভাই। ভেঙে ফেলবেন। শাহাদাত ভাই, আপনার কি মনে হয় রাজনীতিবিদরা এই পরিবর্তনের জন্য প্রস্তুত? এক বাক্যে যদি উত্তর দেন। না, আমরা বলছি যে যেহেতু অনেক কিছুই পার করে আমরা এসেছি, আমাদেরকে কিন্তু পরিবর্তনটা করতে হবে। জানি ধন্যবাদ শাহাদাত ভাই আপনাকে, তুষার ভাই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করতে চাই আজকের সম্পাদকীয়। আমাদেরও প্রত্যাশা আগামী রাজনীতি হবে বাংলাদেশের জন্য, শুধুমাত্র বাংলাদেশের মানুষের জন্য, এবং দেশের কথা ভেবেই সবাই রাজনীতি করবে, এই প্রত্যাশা জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। সবাইকে ধন্যবাদ, দেখা হবে আগামীকাল একই সময়।